চেয়ে অনেক বেশি কঠিন। তো আমি আসলে যেটা বললেন যে সঞ্চালক ডাকলেন আমাকে উপন্যাস লেখক হিসেবে মঞ্চে ডাকলেন কথা বলবার জন্য। তো আমি ওই গল্পই বলতে পারি, গল্পের বেশি কিছু মনে হয় বলতে পারবো না। এখানে মহিদুল হাসান স্যার আছেন, ফিরোজ ভাই আছেন, শামিন আপা আছেন, ভারী ভারী কথা তারা বলবেন, এমন একটু হালকা কথা বলবেন সুবিধা হয় শ্রোতাদের। আমার এখানে যারা আছেন, যেহেতু গ্রন্থকেন্দ্রের একটা অনুষ্ঠান, গ্রন্থাগার আমাদের আলোচনা অনেক উঠে আসছে, এবং যারা আজকে অংশ নিলেন প্রতিযোগিতায় তারাও লাইব্রেরির মাধ্যমে নানা রকম বই সংগ্রহের অভিজ্ঞতা জানালেন। তো যারা লাইব্রেরিতে যায় আমরা তারা সবাই নিশ্চয়ই গল্পের বই পড়ি। পড়ার বই তো বাসাতেই জোর করে পড়ানো হয়, লাইব্রেরিতে সম্ভবত গল্পের বই পড়তেই চাই, আমি যেতাম। তো গল্পের বইতে যারা আপনারা গল্পের বই পড়েন একটু খেয়াল করবেন, আপনি যখন একটা গল্পের বই পড়েন, আপনি যদি মাসুদ রানাও পড়েন, আপনি আসলে মনে মনে মাসুদ রানা হয়ে যান। গল্পের বই সবসময় আপনাকে দ্বিতীয় আরেকজন মানুষ করে তোলেন। আপনি যখন এই ছোট্ট রাজপুত্র বইটা পড়েন, আপনি যখন 1000 বছর ধরে পড়েন, কিংবা মাসুদ রানার আই লাভ ইউ ম্যান পড়েন, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি নিজেকে কল্পনা করেন সেই বইয়ের নায়ক বা নায়িকা হিসেবে, এবং তার সাথে আপনি জীবনের কিছুটা সময় কাটান। অন্যভাবে বললে সাহিত্য আপনাকে দ্বিতীয় একটা জীবনের স্বাদ দেয়। আমি যখন আমার মনে হয় যে তাজউদ্দিন আহমেদকে নিয়ে যখন কথা বলতে হয়, যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি নাড়া দেয় সেটা হচ্ছে যে তাজউদ্দিন আহমেদ যখন 1971 সালের মার্চ মাসে দেশ ছেড়ে গিয়েছিলেন, তিনি তার স্ত্রীকে একটা চিরকুট লিখেছিলেন। তিনি চিরকুটে বলেছিলেন, লিলি বিদায় নিতে পারিনি, তুমি 7.5 কোটি মানুষের সাথে মিশে যেও, দেখা হবে মুক্তির পর। খেয়াল করে দেখেন, আপনি যখন এই চিরকুটটা পড়ছেন, আপনি চিরকুটে দেখছেন যে তাজউদ্দিন আহমেদ তার পরিবারকে দূরে ঠেলে দিচ্ছেন। তিনি বলছেন যে লিলি, তুমি, তার স্ত্রীকে লেখা চিরকুট, তিনি সেখানে বলছেন যে তুমি 7.5 কোটি মানুষের মাঝে মিশে যাও, তোমাকে যেন আলাদা করা না যায়। মানে আমরা যখন মাসুদ রানা পড়ি তখন তার জায়গায় আমরা নিজেকে কল্পনা করি। তাজউদ্দিন আহমেদ তার পরিবারকে, তার সবচেয়ে কাছের মানুষজনকে তিনি ঠেলে দিলেন একটা ওই বৃহত্তর পরিসরে, দ্বিতীয় কেউ করে তুলে তাদেরকে বাংলাদেশ করে ফেললেন। নিজের পরিবার আর বাংলাদেশের মাঝখানে তিনি কোনো তফাৎ রাখলেন না। তো এই যে এই দূরদর্শিতা, এই প্রজ্ঞা, এটা তো খুব শুধু বড় লেখক না, এটা তো খুব বড় মানুষের লক্ষণ। এত বড় মানুষকে নিয়ে আমরা এরকম একটা ছোট্ট পরিসরে দাঁড়িয়ে আমরা কি বা কথা বলতে পারি। তাজউদ্দিন আহমেদ তাই আমার কাছে একজন গল্পের মানুষ, যদিও বাস্তবের মানুষ, কিন্তু পড়তে পড়তে মনে হয় যে আসলে এটা একটা গল্প পড়ছি। বাস্তবের মানুষ এরকম কি বলবো, আদর্শ মানুষ হলে তাকে নিয়ে আমাদের জন্য কঠিন। তিনি তাই আমার কাছে একজন গল্পের মানুষ। তো আর আরেকটা বিষয় যেটা, যেহেতু এখানে অনেকে উপস্থিত আছেন যারা তাজউদ্দিনকে নিয়ে পড়ে কিছু একটা রচনা তৈরি করেছেন, তাকে নিয়ে বলেছেন, আজকে আমরা চমৎকার কিছু বক্তব্য শুনলাম। আমি তাজউদ্দিন আহমেদকে নিয়ে আরেকটা ঘটনা বলে একটা ইতি টানবো আমার বক্তব্যের। তাজউদ্দিন আহমেদ যখন ওই বারবার 1971 সালের মার্চ মাসের কথা চলে আসছে, 1971-এর কথা চলে আসছে, 1971 সালের মার্চ মাসে তাজউদ্দিন আহমেদ যখন ভারতে ঢোকেন, তিনি ভারতের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে, প্রোটোকল নিয়ে ভারতে ঢুকলেন, এবং তারপরে তাকে সেখান থেকে গোলক মজুমদার তাকে সেই সীমান্ত থেকে নিয়ে যাচ্ছিলেন হচ্ছে দমদম বিমানবন্দরে, দিল্লিতে ইন্দিরা গান্ধীর সাথে তার সাক্ষাৎ করানোর জন্য। তো আমি যখন ইতিহাসে ওই জায়গাটা পড়ি, সবসময় আমার মাথায় একটা দৃশ্য ভাসে। দৃশ্যটা এরকম যে তাজউদ্দিন আহমেদ জিপ গাড়িতে উঠেছেন, তিনি যাত্রা শুরু করেছে জিপটা দমদমে, পেছনে একটা সেনা ক্যাম্প, ইন্ডিয়ান সেনা ক্যাম্প থেকে তিনি ধীরে ধীরে দূরে চলে যাচ্ছেন, ক্যাম্পের আলোটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, তাজউদ্দিন আহমেদের জিপ সন্ধ্যা অন্ধকার দিকে যাত্রা শুরু করছে। আমি যখন এই দৃশ্যটা ভাবি, তখন আমার কাছে মনে হয় যে এটা আসলে বৃহত্তর আরো অনেক কিছুর প্রতীক। একটা মানুষ, সে যখন সীমানা অতিক্রম করে, নিজের সামর্থ্যের সীমানা হতে পারে, যার কাজের সীমানা, তার ভেতরে যা আছে, মানুষটা যখন তার সেই সীমানা অতিক্রম করে যায়, তখন তার সামনে কিন্তু কোনো আলো থাকে না, আলোটা থাকে তার পেছনে। কারণ সামনে এসে একটা আনচার্টেড টেরিটরি, এমন একটা জায়গায় প্রবেশ করেছে, সে জানে না তার সামনে কি আছে।
তার সামনে পুরোটাই অন্ধকার, এখানে তাকে খুঁড়ে খুঁড়ে আলো বের করতে হবে। আমার মনে হয় তাজউদ্দিন আহমেদ হচ্ছে